পুরাণ মতে সতীর দেহত্যাগের পর ক্রুদ্ধ মহাদেব কিন্তু সতীকে ঘাড়ে করে নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছিল। আর সেই মহাদেবের রাগ থামানোর জন্যই কিন্তু বিষ্ণু তার চক্র দিয়ে সতীর দেহটাকে 51টি খণ্ডে বিভক্ত করেন। আর সেই 51টি খণ্ড কিন্তু আমাদের ভারতের নানান জায়গায় পড়েছিল। আর সেখান থেকে কিন্তু সৃষ্টি হয় 51 সতীপীঠের। আর তারপরেই কিন্তু এই মণিকর্ণিকা ঘাট থেকে কিন্তু মহাদেব এই রাস্তা ধরেই, এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরের রাস্তা ধরেই কিন্তু মহাদেব মন্দিরে গেছিলেন। আর তারপর থেকে কিন্তু সৃষ্টি হয় এই কাশী মহাদেব বা কাশী বিশ্বনাথ মন্দিরের। হর হর মহাদেব। আমি অভি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইতিহাসের সব থেকে প্রাচীন নগরী কাশী, বারাণসী কিংবা মহাদেবের প্রিয় এই বেনারসে। আজকে আমাদের বেনারস ভ্রমণের দ্বিতীয় দিন। আর আজকের দিনটা আমরা শুরু করব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে। তবে আজকের এই 30 মিনিটের গোটা পর্ব জুড়ে আপনাদের জন্য থাকবে নবনির্মিত কাশী করিডোর, মণিকর্ণিকা ঘাট, এমনকি বেনারসের রক্ষাকর্তা কাল ভৈরব মন্দিরের দর্শন। এছাড়াও উপরি পাওনা হিসেবে রয়েছে দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যার মনোমুগ্ধকর গঙ্গা আরতি। তাহলে চলুন শুরু করি আর একটা নতুন ভ্রমণের গল্প। হ্যালো গাইস, গুড মর্নিং। আর এখন কিন্তু ঘড়ির কাটার সময় হচ্ছে সকাল 7:30। আর আজকে কিন্তু আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে, প্লাস কাল ভৈরব মন্দিরেও কিন্তু আমরা পুজো দেবো। আর মোটামুটি কিন্তু আমাদের এখন স্নান দান কমপ্লিট, ড্রেস পরে রেডি হয়ে রয়েছি। তো চলো যাওয়া যাক। মোটামুটি আমরা এখন বেরাচ্ছি, দেখি যাই। আর এই হচ্ছে আমাদের ভারত সেবাশ্রম সংঘ, এদিক থেকে নেমে যেতে হবে। আজকের সকালটা আমাদের কাছে একটু অন্যরকম, কারণ আজকের দিনটা আমরা শুরু করছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে। তাই সকাল সকাল স্নান সেরে আমাদের ভারত সেবাশ্রম সংঘের বাইরে থেকে একটা অটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে। ভারত সেবাশ্রম সংঘ থেকে গধুলিয়া চক পর্যন্ত অটো ভাড়া জনপ্রতি 20 টাকা, আর যেতে সময় লাগে প্রায় 15 মিনিট মতো। আর যত অটো, টোটো সব রকম গাড়ি কিন্তু এই গধুলিয়া চক মোড় পর্যন্তই আসে। গধুলিয়া চক থেকে কিছুটা হাঁটলেই সামনেই পড়বে বিশ্বনাথ গলি। আর সেই বিশ্বনাথ গলি ধরে সোজা হেঁটে গেলেই আপনারা কিন্তু পৌঁছে যাবেন কাশী বিশ্বনাথ মন্দিরে। মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকম মোবাইল ফোন, ক্যামেরা বা ইলেকট্রিকের জিনিস এলাও না। আমরা কিন্তু সকালবেলায় ভোলা মালাবালের যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু পুজো দিলাম। আর এখান থেকে ডালা ফালা সব কিছু কিনে নিয়ে কিন্তু আমরা পুজো দিচ্ছি। এখন কিন্তু ঘড়ির কাটার সময় হচ্ছে সকাল 9টা। আর আমরা কিন্তু মোটামুটি এখন কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট। তো মন্দির কিন্তু পুরোই ফাঁকা ছিল, আর খুব ভালোভাবে কিন্তু দর্শন করতে পেরেছি। আর এখন এসেছিলাম এখানে বিশ্বলক্ষ্মী মায়ের দর্শন করতে। সত্যি কথা বলতে আমাদের কপালটা কিন্তু অনেকটাই ভালো যে অনেক লাইন থাকে কিন্তু, আর আমাদের কিন্তু সেরকম লাইন ফাইন দিতেই হয় না, আমরা ডাইরেক্ট গিয়ে কিন্তু পুজো দিতে পেরেছি। আর তোমরা যারা আসছো মানে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেবে, চেষ্টা করো ভোর ভোর গিয়ে পুজো দেওয়ার, মানে 7টা-8টার সময় বেরিয়ে যাওয়াটা, একটু তার আগে যেতে পারলে কিন্তু খুবই ভালো হয়। তো
তাড়াতাড়ি গেলে ভালো করে পুজোটা দেওয়া যাবে। আর আমরা গেছি পুরো লাইন পুরো ফাঁকা ছিল, কোনো লাইন ফাইন দিতেই হয়নি, আর দর্শন কিন্তু খুব ভালোভাবেই হয়েছে। এই হচ্ছে আমাদের ঠাকুর মশাই, উনি কিন্তু পুরো আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা দেখাচ্ছে। প্লাস এই যে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে যে এত সুন্দরভাবে পুজো দিলাম সেই ব্যবস্থা কিন্তু উনিই করিয়ে দিচ্ছে, মানে কোন গেট থেকে ঢুকলে ফাঁকা পাবো বা কখন গেলে ফাঁকা পাবো, কিভাবে পুজো দিতে হবে সমস্ত গাইড কিন্তু উনিই করে দিচ্ছে, ঠিক আছে। তো ভারত সেবাশ্রমের ডিটেলস তো দেওয়াই রয়েছে, তোমরা যখন আসছো তোমরা এসে ভারত সেবাশ্রমে ওঠো, তারাই কিন্তু তোমাদের আর কি পুরোহিতের ব্যবস্থা করে দেবে। তো এটাই কিন্তু আমার কাছে মনে হয় না এটাই ভালো হবে। আমরা কিন্তু এই যে বেনারস ঘুরলাম, এই যে কাশী বিশ্বনাথ মন্দিরে যে পুজো দিচ্ছি, এই দাদুই কিন্তু আমাদের গাইড করে দিচ্ছে যে আমরা কোথা থেকে ফুল নেবো, কোথা থেকে ডালা নেবো, বা কিভাবে পুজো দিলে ভালো হবে, কোথা থেকে গেলে যে একটু ফাঁকা পাবো মন্দিরে পুজো দেওয়ার জন্য, এই দাদুই কিন্তু গাইড করছে। আর তোমরা যদি আসছো এখানে বেনারস ঘুরতে, তা আমি বলবো যে ভারত সেবাশ্রমটা কিন্তু খুবই ভালো থাকার জন্য। আর এই দাদু তো রয়েছে, আর দাদু কিন্তু এরকম সব যারা আসে বেশিরভাগ লোককে কিন্তু ঘুরিয়ে দেখায় কোথায় গেলে দামটা কম হবে সব। আর দাদুর সাথে কথা বলিয়ে দিই, তুমি বলো তোমার মোবাইল নাম্বারটা বলে দাও। 9999368478 আচ্ছা, তোমরা এই যে বেনারস ঘুরতে আসছো, এই দাদুকে যে নাম্বারটা দিলাম আমি নিচে দিয়ে দেবো, তোমরা দাদুকে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে আসো, দাদুর সাথে কন্ট্যাক্ট করো। আমি বলছি আচ্ছা, দাদুর নাম হচ্ছে দেবব্রত বাগশি, আর দাদুর সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু অনেক কমে হয়ে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে ঘাটটা, এটা কিন্তু হচ্ছে সকালবেলা দশাশ্বমেধ ঘাটের ভিউ, প্রচুর মানুষের ভিড় রয়েছে। আর এখন হালকা হালকা কিন্তু রোদ দেখা যাচ্ছে। আমরা কিন্তু এইমাত্র বিশ্বনাথ মন্দির থেকে আর কি পুজো দিয়ে আসলাম, দেখতে পাচ্ছ তোমরা এত সুন্দর লাগছে সকালবেলার ভিউটা। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে আমরা সোজা হেঁটে চলে আসলাম দশাশ্বমেধ ঘাটে। এছাড়াও সেখান থেকে বুক করে নিয়েছিলাম একটা নৌকা, যা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে সমস্ত ঘাটগুলো। এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে, এটা কিন্তু হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে সামনে জায়গাটা, এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট, এখানে কিন্তু আরতি হয়। আর এই হচ্ছে আমাদের নৌকা, এখানে কিন্তু মোটামুটি সবাই বসে রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে, এটা হচ্ছে কিন্তু মুন্সি ঘাট। মুন্সি ঘাট, এই ঘাটটি 1912 সালে নাগপুরের অর্থমন্ত্রী শ্রীধর নারায়ণ মুন্সি দ্বারা নির্মাণ করা হয়েছিল। এটি দ্বারভাঙা ঘাটের একটি বর্ধিত অংশ ছিল, যা 1924 সালে তার মৃত্যুর পর তার সম্মানে নামকরণ করা হয়েছে।
अरे नाराज चीज का हाथ धरे रख এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু হরিশ্চন্দ্র ঘাট। হরিশ্চন্দ্র ঘাট, এই ঘাটটি আদি মণিকর্ণিকা ঘাট নামেই পরিচিত। শহরের দুটি শ্মশান ঘাটের মধ্যে একটি, যা কেউ কেউ বিশ্বাস করেন এটি হলো সব থেকে পুরনো। এটি কিংবদন্তি রাজার নামে নামকরণ করা হয়েছে, যিনি একবার এই কাশীতেই শাসনের কাজ করেছিলেন। এখানকার প্রত্যেকটা ঘাটের বৈচিত্র্য, সংস্কৃতি, মানুষজন, ইতিহাস প্রত্যেকটা ঘাটের থেকে একেবারে আলাদা। নৌকা ভ্রমণ করে আমরা এখন চলে এসেছি কাল ভৈরব মন্দিরে। তোমরা যে সামনে দেখতেই পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে কাল ভৈরব মন্দিরের গেট। তো চলো আমরা এখন ভিতরে যাচ্ছি। আমরা কিন্তু এখন যাচ্ছি হচ্ছে কাল ভৈরব মন্দিরে। আর তোমরা যে দেখতেই পাচ্ছ এই যে গলিটা, এই গলি দিয়ে কিন্তু সোজা গেলেই সামনে কিন্তু রয়েছে হচ্ছে কাল ভৈরব মন্দির। তো চলো যাওয়া যাক। এই জায়গাটা দেখতেই পাচ্ছি প্রচুর ভিড়, কিন্তু এখন আজকে কিন্তু কাল ভৈরব মন্দিরে প্রচুর ভিড়। আর মন্দিরের দুপাশে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডালার দোকান রয়েছে। ডালা কত করে? আচ্ছা, ডালা রয়েছে এখানে 100 টাকার ডালা রয়েছে, আর এদিকে 150 টাকার ডালা রয়েছে। যেটা মিডিয়াম ডালা সেটা হচ্ছে 150 টাকা, আর বড়টা হচ্ছে 250 টাকা, আর ছোটটা হচ্ছে 100 টাকা। আর মালা কত করে? মালা আচ্ছা, মালা হচ্ছে 150 টাকা করে, আর এই ছোট মালাটা হচ্ছে 50 টাকা। आपका दुकान का नाम क्या है? श्री बाबा काल भैरव पूजा सामग्री। আচ্ছা, তোমরা আসলে এই দোকানে অবশ্যই এসো। আমরা এখান থেকে নিচ্ছি আজকে মালা। এই যে ডালাটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে 100 টাকার ডালা। এখানে কিন্তু একটা তুলসী পাতার মালা রয়েছে, একটা প্রসাদ রয়েছে, একটা তেল টাইপের রয়েছে, আর একটা কিন্তু ভিতরে গ্যাদার মালা দিয়ে দিয়েছে। কাল ভৈরব মন্দির হলো ভারতের বারাণসীতে অবস্থিত প্রাচীনতম শিব মন্দিরগুলির মধ্যে একটি। এই মন্দিরটি হিন্দু ধর্মের মহান ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। বিশেষ করে স্থানীয়দের মধ্যে মন্দিরটি ভৈরবকে বা কাল ভৈরবকে উৎসর্গ করা হয়েছে, যা শিবের একটি উগ্র রূপ, এবং মাথায় ফুলের মালা পরা এবং
ময়ূরের পালকের একটি ক্লাব বহন করে। কাল শব্দের অর্থ মৃত্যু এবং সময় উভয়ই। কাল ভৈরব যিনি মৃত্যু ও সময় উভয়ের ভয়ই দূর করেন। এমনকি মৃত্যু পর্যন্ত এই কাল ভৈরবকেই ভয় পায় বলে বিশ্বাস করা হয়। এই যে তোমরা সামনে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কাল ভৈরব মন্দিরের কিন্তু মেন গেট। আর এখানে কিন্তু এখন প্রচুর ভিড়, সবাই লাইন দিয়ে কিন্তু ভিতরে ঢুকছে। আর আমরা কিন্তু এখন ঢুকবো মন্দিরে। আর শুনছি যে ভিতরে কিন্তু ফটো তোলা অ্যালাউ নেই। একবার ভগবান ব্রহ্মা এবং বিষ্ণু আধিপত্যের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তারপর শিব এই যুগলের মধ্যে একটি শক্তিশালী ঐশ্বরিক আলোরূপে আবির্ভূত হন। ক্রুদ্ধ ব্রহ্মা তার পঞ্চম মস্তক দিয়ে সেই আলোর দিকে তাকালেন, যা ক্রোধে জ্বলতে শুরু করে। শিব অবিলম্বে তার নতুন সত্তা ভৈরব বা কাল ভৈরবকে সৃষ্টি করেছিলেন, যিনি ব্রহ্মার পঞ্চম মস্তক কেটেছিলেন। শিব তখন কাল ভৈরবকে বিভিন্ন জায়গায় যেতে নির্দেশ দেন, কিন্তু ব্রহ্মার হত্যা ও ব্রহ্মার শিরচ্ছেদ করার পাপ একজন রক্তাক্ত মহিলা তাকে অনুসরণ করে, যতক্ষণ না তিনি বারাণসীতে পৌঁছান, যেখানে ব্রহ্মার মাথা মাটিতে পড়েছিল। স্থানটির নাম কপাল মোচন তীর্থ। তিনি বারাণসীতে প্রবেশের সাথে সাথে ব্রহ্মার হত্যার পাপ থেকে মুক্ত হন। শিব তখন উচ্চারণ করেন যে কাল ভৈরব তার শিষ্যদের পাপ দূর করার জন্য চিরকাল এই বারাণসীতেই থাকবেন। এখন কিন্তু আমাদের মোটামুটি কাল ভৈরব মন্দির দর্শন করা হয়ে গেল। আর কিন্তু বেশ কিন্তু ভালোই ভিড় ছিল। ও ড্রেন বেনারসে এসেছি আর বেনারসি পান খাবো না, এটা তো হতেই পারে না। তো এই একটা পান নিলাম, এটা হচ্ছে মিষ্টি পান, স্পেশাল বেনারসি পান। তো একবার খেয়ে দেখি কেমন হয় না হয়। পানটা যেটা খেলাম, পানটা কিন্তু খুবই সুস্বাদু আর মিষ্টি, মানে মুখে দিয়ে না 2-3 বার চিবানোর পরে কিন্তু পুরো মুখের সাথে মিলিয়ে গেল। আর পানটা তোমাকে বানানো দেখালাম, ভিতরে একটা চাটনি টাইপের দিয়েছে না, এত সুন্দর লাগছে খেতে, দারুণ লাগলো কিন্তু। বেনারসের যে আশেপাশে যে ঘাটগুলো রয়েছে, এখন কিন্তু আমরা সেই ঘাটগুলো ঘুরে দেখব। তো চলো দেখি।
কাশী বিশ্বনাথ মন্দির হল ভারতের একটি বিখ্যাত হিন্দু মন্দির। এটি উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত। মন্দিরটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। হিন্দু বিশ্বাস অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামেই পরিচিত। শিবের 12টি পবিত্রতম মন্দিরের অন্যতম। মন্দিরের প্রধান দেবতা শিব, বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামেও পূজিত হন। বারাণসী শহরের অপর নাম কাশী, এই কারণে মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির নামেই পরিচিত। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি বেনারসের সব থেকে বিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক বাইরেটাই। মন্দিরের ভিতরে কিন্তু কোনো ক্যামেরা বা ফোন এলাও না, তো এখান থেকে তোমাদের যতটা পাচ্ছি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। মন্দিরের 15.5 মিটার উঁচু চূড়াটি সোনায় মোড়ানো, তাই মন্দিরটিকে স্বর্ণ মন্দিরও বলা হয়ে থাকে। হিন্দু পুরাণে এই মন্দিরটির উল্লেখ পাওয়া যায়। মন্দিরটি শৈব ধর্মের প্রধান কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। অতীতে বহুবার এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত ও পুনর্নির্মাণ করা হয়েছে। মন্দিরের পাশেই জ্ঞানবাপী নামে একটি মসজিদ রয়েছে। আদি মন্দিরটি এই মসজিদের জায়গাতেই অবস্থিত ছিল। বর্তমান মন্দিরটি 1780 সালে ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার তৈরি করে দেন। 1983 সাল থেকে উত্তরপ্রদেশের সরকার এই মন্দিরটি পরিচালনা করে আসছেন। মন্দির চত্বরটি অনেকগুলো ছোট ছোট মন্দির নিয়েই কিন্তু গঠিত। এই মন্দিরগুলি গঙ্গার তীরে বিশ্বনাথ গলি নামে একটি গলিতেই অবস্থিত। প্রধান মন্দিরের মধ্যে একটি 60 সেন্টিমিটার উঁচু ও 90 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট শিবলিঙ্গ রূপোর বেদির উপর স্থাপিত। ছোট মন্দিরগুলির নাম কালভৈরব, দন্তপানি, বিষ্ণু, বিনায়ক ও গৌরী মন্দিরও রয়েছে। মন্দিরের মধ্যে জ্ঞানবাপী নামে একটি ছোট্ট কুয়া আছে। কথিত আছে মুসলমান আক্রমণের সময় প্রধান পুরোহিত স্বয়ং জ্যোতির্লিঙ্গটি রক্ষা করার উদ্দেশ্যে সেটিকে নিয়ে এই কুয়োতেই ঝাঁপ দিয়েছিলেন। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি মণিকর্ণিকা ঘাটে। এটা হচ্ছে বেনারসের সব থেকে বিখ্যাত ঘাট। আর চলো সামনে যাই। মণিকর্ণিকা ঘাট ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী শহরে গঙ্গার তীরে অবস্থিত একটি শ্মশান ঘাট। বেনারসের দশাশ্বমেধ ঘাট এবং সিন্ধিয়া ঘাটের মধ্যবর্তী স্থানে এর অবস্থান। হিন্দু ধর্ম মতে এই ঘাটেই দেবী সতীর কর্ণ, কুন্তল বা কানের দুল পতিত হয়েছিল। সংস্কৃত ভাষা কর্ণ কুন্তলকে মণিকর্ণ বলা হয়, আর এই মণিকর্ণ শব্দ থেকেই এই ঘাটের নাম হয় মণিকর্ণিকা। হিন্দু ধর্মাবলীদের বিশ্বাস এই মণিকর্ণিকা ঘাটের শ্মশানে মৃতদেহের দাহ করা হলে মৃতের আত্মা মোক্ষ অর্জন করে বা পুনর্জন্মে মোক্ষ লাভ করে। এই কারণে এই ঘাটটি প্রবীণ হিন্দু ধর্মাবলীদের জন্য একটি বিশেষ তীর্থস্থান হিসাবে সুপরিচিত। পুরাণ মতে সতীর দেহত্যাগের পর ক্রুদ্ধ মহাদেব কিন্তু সতীকে ঘাড়ে করে নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছিল। আর সেই মহাদেবের রাগ থামানোর জন্যই কিন্তু বিষ্ণু তার চক্র দিয়ে সতীর দেহটাকে 51টি খণ্ডে বিভক্ত করেন। আর সেই 51টি খণ্ড কিন্তু আমাদের ভারতের নানান জায়গায় পড়েছিল। আর সেখান থেকে কিন্তু সৃষ্টি হয় 51 সতীপীঠের। আর তারপরেই কিন্তু এই মণিকর্ণিকা ঘাট থেকে কিন্তু মহাদেব এই রাস্তা ধরেই
এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরের রাস্তা ধরেই কিন্তু মহাদেব মন্দিরে গেছিলেন, আর তারপর থেকে কিন্তু সৃষ্টি হয় এই কাশী মহাদেব বা কাশী বিশ্বনাথ মন্দিরের। আর কথিত আছে এই স্থানে কিন্তু দেহত্যাগ করা মানে মোক্ষ লাভ করা। আর এই মণিকর্ণিকা ঘাটটা হচ্ছে এমনই ঘাট, আর এই ঘাটে দেখতেই পাচ্ছ তোমাদের পিছনে শ্মশান, এই ঘাটে কিন্তু শ্মশানের আগুন কখনো নেবে না। তো আমরা কিন্তু বেশ কিছুক্ষণ এখানে রয়েছি, ফটো তুললাম, ভিডিও করলাম। আর এখানে এমনি একটা দুঃখজনক জায়গা, শোকের জায়গা, এখানে কিন্তু আমরা আর বেশিক্ষণ থাকলাম না। এবার আমরা যাব এই যে বেনারসের যে বাদবাকি যে ঘাটগুলো রয়েছে, ওই ঘাটগুলো কিন্তু আমরা ঘুরে দেখবো। তো চলো। তোমরা দেখতেই পাচ্ছ এই যে থেকে সামনের যে ভিউটা, না এই জায়গাটা থেকে যে সামনের ভিউটা এত সুন্দর লাগছে। বেনারসের এই জায়গাগুলোই কিন্তু দেখার, ঠিক আছে, খুব সুন্দর লাগছে। এদিকে সূর্য থেকে সূর্যের আলোটা জলে পড়ছে, আর এখানে দুটো নৌকো, দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই যে ঘাটটা, এটা কিন্তু হচ্ছে অহল্যাবাই ঘাট। আগেকার দিনে যে পুরোনো দিনের যে একটা আলাদা ইসে রয়েছে। আমরা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এই গঙ্গার ঘাটে ঘুরছি, আর এখন কিন্তু সন্ধ্যা নামছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে। আর বেনারসের এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর একটু পরেই কিন্তু শুরু হবে এই দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি। তো চলো আরতিটাও কিন্তু তোমাদের দেখাবো। আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর। বিশ্বনাথ গলি থেকে সোজা ঢুকেই কিন্তু একটা প্যারার দোকান রয়েছে, আর এই প্যারার দোকান থেকে কিন্তু এখন আমরা প্যারা কিনছি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কিন্তু সেই প্যারাটার দোকান। 400 টাকা কিলো প্যারা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে যে প্যারার দোকানটা, এখানে কিন্তু বেশ অনেক রকমের প্যারা রয়েছে। আর মিষ্টি আছে, হালকা মিষ্টি রয়েছে। তোমরা কোনটা নেবে এখানে এসে ওরা টেস্ট করতে দিচ্ছে, টেস্ট করে যেটা ভালো লাগবে কিন্তু সেটাই নিতে পারো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে বিশ্বনাথ গলি ঢোকার যে মেন গেট, গেট দিয়ে ঢুকেই প্রথম দিকে দুটো দোকান রয়েছে, এইদিকে একটা, এইদিকে একটা। আমরা কিন্তু এই দোকানটা থেকে কিনছি। এই যে তোমাদের দোকানটা একবার দেখিয়ে দিই, তোমরা আসলে কিন্তু এই দোকান থেকেই
কথিত আছে ভগবান ব্রহ্মা মহাদেবকে স্বাগত জানাতেই নির্মাণ করেছিলেন এই ঘাটের, সাথে তিনি এখানে 10টি অশ্বমেধ যজ্ঞও করেন। ফলত এই ঘাটটির নাম হয়ে যায় দশাশ্বমেধ ঘাট। পরবর্তীকালে ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার নতুনভাবে তৈরি করেন এই দশাশ্বমেধ ঘাটকে। তাই দশাশ্বমেধ ঘাটের পাশের ঘাটটির নাম হল অহল্যাবাই ঘাট। বিশ্ব সংস্কৃতির মহামিলন লক্ষ্য করা যায় এই দশাশ্বমেধ ঘাটে, কারণ রোজ ভারত তথা বিশ্বের নানান প্রান্ত থেকে বহু মানুষের আনাগোনা ঘটে এই ঘাটেই। এখন কিন্তু হচ্ছে ঘড়ির কাঁটায় সন্ধ্যা 6টা, আর আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি বেনারসের দশাশ্বমেধ ঘাটে। আর এখানে কিন্তু হচ্ছে এখন সন্ধ্যার যে আরতি, ওই আরতি শুরু হয়ে গেছে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। খোলা আকাশের নিচে মঙ্গল দ্বীপের আলোয় সকলের মঙ্গল কামনায় শুরু হলো আজকের সন্ধ্যার গঙ্গা আরতি। আজকের পর্ব এই পর্যন্ত। আগামী পর্বে আমি তোমাদের বলবো আমাদের বেনারসের সাইট সিন ঘোরার গল্প। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর লাইক করতে কিন্তু ভুলো না।